ওকে, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটুখানি জানিয়ে দিবা। হোপফুলি সব কিছু ঠিক আছে। ওকে, তো আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বিলাসী যে গল্পটা রয়েছে, এই গল্পটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, 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 ফাইন। তো আমার 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 কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, তো আমরা আজকে আমাদের বিলাসী গল্পের পার্ট 1 এই পার্টটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। এবং আজকের ক্লাসের পরে আমাদের পার্ট 2 হবে, অর্থাৎ বিলাসী যেহেতু বড় গল্প, এই জন্য এই গল্পটার উপরে আমাদের দুইটা পার্টে আমরা বিভাজন করেছি। দুইটা ক্লাস হবে এই গল্পটার উপরে। তো সবাই একটু জয়েন করে ফেলো। চমৎকার ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটা। আমরা পড়ব এবং একই সাথে অনেকগুলো জ্ঞানমূলক কোশ্চেন আমরা সলভ করব। ওকে, ঠিক আছে। স্যার, আপনার পাঞ্জাবি পরার ব্যাপারটা খুব ভালো লাগে। ওকে, ওকে, তো ভাইয়েরা চলো তাহলে আমরা আমাদের আজকের আলোচনাটা আমরা স্টার্ট করতে পারি। আমার মনে হয় যে তোমরা যদি ক্লাসগুলো যদি নিয়মিত করো ইনশাল্লাহ, এবং এটার পরে তোমাদের এই বিলাসী গল্পের পরে তোমাদের রায়ান ভাই তোমাদের ডাউট সলভ ক্লাস নিবে। তো ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করি। প্রথমেই আমরা একটু বিলাসী গল্পের মূল ভাব যেটা, এটা একটু পড়ার জন্য চেষ্টা করব। অর্থাৎ এই গল্পটার আসলে মূল ভাব বা মূল বিষয়বস্তু কি সেটা একটু জানার জন্য চেষ্টা করব। বিলাসী গল্পের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 20 শতকের প্রথমার্ধে মানে প্রথম দিকে, প্রথমার্ধে দ্যাট মিন্স কি প্রথম দিকে, ঠিক আছে। তো প্রথম দিকে ভারতবর্ষের বাঙালি রক্ষণশীল হিন্দু সমাজের বর্ণপ্রথা মানে যে জাতিতে জাতিতে বৈষম্য, হ্যাঁ, এই ধরনের রঙের বৈষম্য, তুই কালা আমি সাদা, এই ধরনের। তো সেই সময় 20 শতকের প্রথম দিকে রক্ষণশীল হিন্দুদের ভিতরে এরকম বিভাজন ছিল, সেটা নিয়ে মূলত গল্পটা লেখা। এরপর কুসংস্কার, মিথ্যাচার, সবল কর্তৃক দুর্বলের উপর অত্যাচার। যার একটু টাকা পয়সা আছে, একটু ক্ষমতা আছে, সে যে দুর্বল তাকে অত্যাচার করতেছে, তাকে নির্যাতন করতেছে, সেই ঘটনা। অন্যায় ও হৃদয়হীনতার নানা প্রসঙ্গ রূপায়ণ করেছেন গল্পে মৃত্যুঞ্জয় উচ্চ কায়স্থ বংশের। কোন বংশ? কায়স্থ বংশ। এই মৃত্যুঞ্জয় আমাদের গল্পের নায়ক। মৃত্যুঞ্জয় উচ্চ কায়স্থ বংশের এবং বিলাসী নিচু বংশের হওয়ায়, সে সাপুরে মেয়ে, বিলাসী সাপুরে মেয়ে, নিচু বংশের হওয়ায় তাদের ভালোবাসা ও একত্রে গড় বাঁধা সমাজপতিরা মেনে নিতে পারেনি। অর্থাৎ সেই সময় যারা সমাজপতি তারা এটা মেনে নিতে পারেনি। এখন ধরো তুমি একটা স্টাবলিশড ফ্যামিলির বা একটা ভালো পরিবারের ছেলে, তুমি যদি একটা মেয়েকে যদি বিয়ে করতে যাও, যেই মেয়ে ধরো যাদের একটু টাকা পয়সা আছে, এরা কি গিয়ে একটা তথাকথিত একটা সাপুরে মেয়েকে বিয়ে করাবে? যাদের মোটামুটি একেবারে অনেক টাকা পয়সা না, মোটামুটি টাকা পয়সা আছে, তারা কি গিয়ে একটা সাপুরে মেয়েকে বিয়ে করাবে? একটা মেথরের মেয়েকে বিয়ে করাবে? করাবে না। যারা একটু ধার্মিক, যারা একটু মাথায় একটু মস্তিষ্ক আছে, তারা কি কখনো টিকটকের মেয়ে বিয়ে করবে? করবে না। তো বিয়ের ক্ষেত্রে তখন বিলাসী নিচু বংশের, আর এটা কোনো ফ্যাক্ট না, নিচু বংশ উঁচু বংশ ফ্যাক্ট না, ফ্যাক্ট গিয়ে মানুষ হিসাবে আসলে কেমন সেটা। তো তখন সমাজপতিরা এটা মেনে নিতে পারেনি, তাদেরকে গ্রাম ছাড়া করছে। এটা আমরা একটু পরে দেখবো। সেই সমাজে সমাজপতিদের মুখের কথাই ছিল আইন, তাদের খেয়াল খুশি মতো চলতো সমাজ। বিলাসী নারী হওয়া সত্ত্বেও তার প্রতি সমাজপতিদের সামান্য শ্রদ্ধাবোধ ছিল না। আমরা একটা পর্যায়ে গল্প যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে
গল্পে দেখা যায় যে বিলাসীকে টেনে হিচড়ে তারা মারছেও, ওকে, সেটা আমরা দেখি। জাত ও বংশ রক্ষার নামে তারা বিলাসীর উপর নির্মম অত্যাচার চালিয়েছে। সমাজপতিদের নির্মমতা সহ্য করেও মৃত্যুঞ্জয়কে নিয়ে বিলাসীর গড় বাঁধা এই গল্পের একটি উল্লেখযোগ্য দিক। যদিও তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি, অর্থাৎ বিলাসী এবং মৃত্যুঞ্জয় দুজন দুজনকে বিয়ে করছে, কিন্তু হ্যাঁ কিন্তু এটার নাম কি, কারিমা আক্তার মাহি টিকটক করা মেয়ে কি খারাপ না? অনেক ভালো, অনেক ভালো, মানে কনফার্ম জান্নাতি টিকটক করলে, ঠিক আছে। মানে এটা যে খারাপ এটা আবার বলা লাগে যে এটা মানে খারাপ নাকি, খারাপ নাকি মানে কি, তার মানে কি খারাপ না ভালো, কনফার্ম জান্নাতি, মানে দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পেয়ে গেছে এরকম। যাদের কোনো গুনাহ নাই, যারা একেবারে পুত পবিত্র, যাদেরকে কখনো অন্য পুরুষ দেখে নাই, তাদের কণ্ঠও শুনে নাই, শরীর দেখবে তো দূরের কথা, নাকি এরকম? ও মনে হয় টিকটক করে, বুঝছো, মাহি ও টিকটক করে, ও খোঁজ নাও টিকটকে, ও টিকটক চালাইলে সার্চ দাও, দেখো ওর আইডি চলে আসবে। আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে যে তবু মৃত্যুঞ্জয় এবং বিলাসীর ভালোবাসা যেন নির্মম সমাজে নতুন আলোক প্রবাহ হয়ে উঠেছে। যদিও একটা সময় গিয়ে বিলাসী এবং মৃত্যুঞ্জয় তারা আসলে ঘর বেঁধেছে, কিন্তু দীর্ঘ সময় তারা আসলে থাকতে পারেনি। তো আমরা সেই গল্পটাই এখানে পড়বো। দৃষ্টিভঙ্গি এবং মৃত্যুঞ্জয় শৈশব কৈশোর জীবনের বর্ণনা। আমরা দেখি মৃত্যুঞ্জয় একেবারে কৈশোর জীবনের, বিয়ের আগের জীবনটা তার কেমন ছিল সেটার বর্ণনা। এরপর হচ্ছে সমাজের মানুষগুলো যেভাবে মৃত্যুঞ্জয়কে ঠকাতো, আমরা দেখি যে সমাজের মানুষগুলো মৃত্যুঞ্জয়কে ঠকাতো, মৃত্যুঞ্জয়কে এটা সেটা বলে টাকা নিত, এইসব ঘটনা এখানে আছে। মৃত্যুঞ্জয় সম্পত্তি নিয়ে জ্ঞাতিখুরার লোভ। জ্ঞাতিখুরা হচ্ছে তার এক, জ্ঞাতিখুরা মানে হচ্ছে চাচা, তার যে চাচা ছিল এই চাচার যে লোভ মৃত্যুঞ্জয় সম্পত্তির প্রতি, এটা মৃত্যুঞ্জয়কে নিয়ে জ্ঞাতিখুরার মিথ্যা বলা, অসুস্থ মৃত্যুঞ্জয়ের আস্থা ও তার প্রতি বিলাসী সহযোগিতামূলক আচরণ, বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয় সেবা করা, সেবারত বিলাসী বাহ্যিক অবস্থার বর্ণনা, নেরা মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসার কারণ, সমাজপতিদের দৃষ্টিতে বিলাসীর অপরাধ এবং তার উপর হামলার নির্মম নির্যাতন ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা একটু পরে পড়বো। তো তোমাদেরকে একটু বলে রাখি, এখানে যদি বলা হয় বিলাসী গল্পের গল্পকথক কে, তাহলে উত্তর হচ্ছে ন্যারা। বিলাসী গল্পের গল্পকথক কে? উত্তর হচ্ছে ন্যারা। ওকে, বিলাসী গল্পের গল্পকথক কে? উত্তর হচ্ছে ন্যারা। ন্যারা কে? ন্যারা হচ্ছে মৃত্যুঞ্জয়ের ক্লাসমেট। ওকে, আচ্ছা, তো চলো আমরা তাহলে মূল গল্প পাঠ করি। এখান থেকে আমাদের মূল গল্পটা পাঠ শুরু। আমরা বিভিন্ন ছবির সাহায্যে জিনিসগুলোকে আরো অনেক প্রাণবন্ত করার জন্য চেষ্টা করব, প্রত্যেকটা প্রসঙ্গ, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা একটু দেখি। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া, এটা হলুদ রঙের যেটা, ওটা হচ্ছে ব্যাখ্যা, ওটা আমরা পড়বো না। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। এরা বলতেছে যে আমরা পাকা 2 ক্রোশ, 2 ক্রোশ এটা হচ্ছে পথের দূরত্ব। 2 ক্রোশ মানে হচ্ছে 1 ক্রোশ হচ্ছে 2 মাইলের থেকে বেশি, 1 ক্রোশ 2 মাইলের থেকে বেশি, তার মানে 2 ক্রোশ মানে হচ্ছে 4 মাইলের থেকে বেশি, মানে 4 মাইলের থেকেও বেশি দূরত্ব অতিক্রম করে সেকালে স্কুলে যেতে হতো। হ্যাঁ, এরপর বলছে আমি একা নয় 10-12 জন, অর্থাৎ নেরা শুধু একা যায় না, 10-12 জন সেই সময় 4 মাইল। এখন তো আমাদের ঘরের পাশে আমাদের স্কুল কলেজ, অসংখ্য অগণিত স্কুল কলেজ, তখন তো এটা ছিল না, মাইলের পর মাইল 3-4 গ্রাম মিলে একটা স্কুল থাকতো। তো নেরা বলতে যে আমরা এরকম 10-12 জন মিলে কি করি, স্কুলে যাই। যাহাদের বাটি, বাটি শব্দের অর্থ হচ্ছে কি, বাড়ি, যাদের বাটি, বাটি মানে কি বাড়ি, যাদের বাড়ি পল্লী গ্রামে মানে গ্রামে, তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করতে হয়। অর্থাৎ যাদের বাড়ি শহরে না, যাদের বাড়ি গ্রামে, তাদের 100 জনের মধ্যে 80 জনকে এরকম অনেক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রায় 4 মাইলের উপরে দূরত্ব অতিক্রম করে তাদেরকে স্কুলে যেতে হয়, মানে বিদ্যা অর্জন করতে হয়। ইহাতে লাভের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহা হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করে দেখিলেই যথেষ্ট হইবে। যে অর্থাৎ বলতে হয় যে এই যে ছেলেরা এত কষ্ট করে মাইলের পর মাইল অতিক্রম করে স্কুলে যায়, এটাতে আসলে লাভ একটুখানি হয়, তবে সেই লাভটা আসলে হিসাব করার মতো না। যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি, ঢের বেশি মানে আরো বেশি, ঢের মানে কি আরো বা আরেকটু, অর্থাৎ আরেকটু বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, অর্থাৎ যখন তারা স্কুলে যায় তখন তাদের মাথার উপর থাকে মেঘের জল, অর্থাৎ জলের মধ্য দিয়ে, ছোটবেলায় যারা গেছো বা এখনো তোমরা যারা স্কুল কলেজ যাও অনেক সময় বৃষ্টির মধ্যে যাও না, এরকম।
পায়ের নিচে 1 হাঁটু কাদা, আর বৃষ্টি হলেই তো কি হয়, কাদা হয়ে যায়। এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করিতে হয়। অর্থাৎ বর্ষাকালে বৃষ্টি, আবার 1 হাঁটু কাদা থাকে, আর যখন গ্রীষ্মকাল হয় তখন একদিকে সূর্য আর একদিকে ধুলাবালির মধ্য দিয়ে তারা স্কুলে যেতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? সরস্বতী কে? মা সরস্বতী এখানে দেখতে পাচ্ছ, মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, বিদ্যার দেবী। ওকে, তো বলছে এত কষ্ট করে তারা বিদ্যা অর্জন করতে যায়, বিদ্যার দেবী তাদেরকে বর দেওয়ার কথা। বর মানে জামাই না, বর মানে আশীর্বাদ। বর মানে কি? আশীর্বাদ। অর্থাৎ মা সরস্বতী তাদেরকে তো আশীর্বাদ দেওয়ার কথা, যে এরা এত কষ্ট করে বিদ্যা অর্জন করতে যায়। তাহাদের যন্ত্রণা দেখিয়ে কোথায় যে তিনি মুখ লুকাইবেন ভাবিয়া পান না। অর্থাৎ মা সরস্বতী তাদেরকে আশীর্বাদ করার কথা, যে এই ছেলে মেয়েরা তারা এত কষ্ট করে বিদ্যা অর্জন করতে যায়, অথচ এই ছেলে মেয়েদেরকে দেখে মা সরস্বতী কোথায় যে মুখ লুকাইবেন তিনি আসলে এটাই তিনি কি খুঁজে পান না। তিনি কোথায় যে মুখ লুকাইবেন এটাই তিনি কি খুঁজে পান না। কথা কি বোঝা গেছে? তাহলে আশা করা যায় যে আমরা এতটুকু পর্যন্ত ঘটনাটা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখানে 2 ক্রোশ মানে কি? 1 ক্রোশ মানে হচ্ছে 2 মাইলের বেশি, আর 2 ক্রোশ মানে হচ্ছে প্রায় তোমার 4 মাইল। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা একটু যাই, এরপরে যাই। এরপরে কি বলছে? এরপর খেয়াল করে দেখো, তারপর এই কৃতবিদ্যার শিশুদল বড় হইয়া, কৃতবিদ্যা মানে হচ্ছে বিদ্যা অর্জন করেছে এমন, বিদ্যা অর্জন করেছে এমন। তো বলছে যে এই যে যারা এত কষ্ট করে গ্রীষ্মের দিনে সূর্যের মধ্যে বালুর মধ্যে ধুলাবালির মধ্যে দিয়ে বিদ্যা অর্জন করতে যায়, বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে যারা মাইলের পর মাইল অতিক্রম করে যারা বিদ্যা অর্জন করতে যায়, তো বলছে যে সেই শিশুদের দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান। অর্থাৎ এই ছেলেরা যখন একটু গ্রামে যখন একটু পড়াশোনা করে তারা অন্য জায়গায় চলে যায় একটু পরে, কিছুদিন পরে। তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই। অর্থাৎ তারা যে 4 ক্রোশ পথ হেঁটে যে যায়, এটা বিদ্যার তেজ তাদের এটা আত্মপ্রকাশ করবে। অর্থাৎ তারা অনেক দূরে পড়তে যায়, অনেক দূরত্ব অতিক্রম করে। এইটার তেজটা কি? এটার তেজটা হচ্ছে তারা গ্রাম থেকে একদিন ছেড়ে চলে যাবে। কেউ কেউ বলেন শুনিয়াছি, আচ্ছা যাহাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সেই জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পালায়ন করে। অর্থাৎ বলতেছে যারা গ্রামে খাইতে পারে না, তারা না হয় খাইতে পারে না, এই যন্ত্রণায় তারা শহরে চলে যায়, কিন্তু যাদের গ্রামে খাবার দাবার সবই আছে তারা কেন শহরে চলে যান? এটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তারা বাস করিতে থাকলে তো পল্লীর এই দুর্দশা হয় না। অর্থাৎ মানুষজন দেখবে একটু গ্রামে পড়াশোনা করেই শহরে চলে যায়, শহরে বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য। তো যারা একবার শহরের জীবনে অভ্যস্ত হয়ে যায় তারা কিন্তু আর গ্রামে ফিরে আসা চলে না। তো বলছে এই যে গ্রামে থেকে একটু পড়াশোনা করে শহরে চলে যায় তারা আর গ্রামে আসে না। তারা যদি শহর থেকে পড়াশোনা করে যদি গ্রামে আসতো তাহলে গ্রাম তো আরো উন্নত হতো, গ্রামে তো এই দুর্দশা হতো না। ম্যালেরিয়ার কথা না হয় নাহি পড়িলাম। অর্থাৎ তখন এই ম্যালেরিয়া রোগটা প্রকোপ ছিল, ম্যালেরিয়াতে অনেক গ্রামের পর গ্রাম মানুষজন মারা যেত। ম্যালেরিয়ার কথা না হয় নাই পড়িলাম, সে থাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালায়ন করে তার সংখ্যা নাই। বলছে যে ম্যালেরিয়ার কথা, যে ম্যালেরিয়ার কারণে তো অনেক মানুষ মারা যায়, ম্যালেরিয়ার কথা আমি বাদই দিলাম। অনেক মানুষ শহরে চলে যায় কেন? এই যে 4 ক্রোশ দূরত্ব অতিক্রম করে তাদেরকে বাচ্চাদেরকে কি করতে হয়? স্কুলে যেতে হয়। এই যে একটা কষ্ট, এই যে যন্ত্রণা, এইটার যন্ত্রণায় অনেকেই কি করে? শহরে চলে যায়, কারণ গ্রামে তখন স্কুল কলেজ বেশি ছিল না। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু শহরের সুযোগ সুবিধা রুচি লইয়া তাদের আর গ্রামে ফিরিয়ে আসা চলে না। অর্থাৎ গ্রামে যে শহরে একবার অভ্যস্ত হয়ে গেছে সে কিন্তু গ্রামে গেলে আর ভালো লাগে না। আমি কিন্তু গ্রামে মানুষ হয়েছি, একটা দীর্ঘ সময় গ্রামে ছিলাম, তারপর শহরে আসছি। এখন আমি গ্রামে গেলে, আমি লাস্ট কোন দিন 3 দিনের বেশি আমি গ্রামে ছিলাম আমার মনে নাই। ইভেন ঈদে গেলেও আমি 3 দিনের বেশি, ঈদের আগদিন যাই, ঈদের দিন থাকি, ঈদের পরের দিন চলে আসি, কিংবা ঈদের পরের দিন না আসলো তারপর দিন সকালে চলে আসি। মানে এটা হচ্ছে ঈদের সময়। নর্মালি আমি কখনোই বাড়িতে 1-2 দিনের বেশি থাকি না। এখন কেন থাকি না? তো ব্যাপারটা হচ্ছে থাকি না এই কারণে, মানে ভালো লাগে না, মনে হচ্ছে যে মানে ভালো লাগে না। অনেকেই আছে আবার যে গ্রামে গেলে আসতে চায় না। আমি আসলে ওরকম, যখন ঢাকাতে যখন ইন্টার যখন পড়তাম তখন থেকে আমি গ্রামে গেলে মানে গ্রামে খুব যাইতামই না, খুবই কম। তো যথেষ্ট কারণ, মানে এটার কোনো যে কারণ আছে ব্যাপারটা এরকম না, ভালো লাগে না। তো শহরে যারা অভ্যস্ত হয়ে যায় তাদের আর ওরকম গ্রামে আর ফিরে যাওয়া যায় না।
কিন্তু থাক এই সকল বাজে কথা। স্কুলে যায় 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-4খানে গ্রাম পার হইতে হয়। অর্থাৎ যখন তারা স্কুলে যায়, এই যে তারা স্কুলে যে যায়, এটা যদি তাদের স্কুল হয় তাহলে স্কুল থেকে যাওয়ার সময় তাদের আরো 2-4টা গ্রাম তাদের পার হইতে হয়, 2-4টা গ্রাম পার হইতে হয়, বুঝছো? মানে আমরা এরকম, এখন তো এক গ্রাম স্কুল অনেকগুলো, তখন এরকম একটা স্কুলে যাইতে হলে 2-4টা গ্রাম তাদেরকে পার হয়ে যাইতে হয়, বুঝছো? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি, এরপর দেখি। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি এখানে। তো বলছে যখন তারা এই গ্রামে, বিভিন্ন গ্রাম থেকে যখন তারা যায়, মানে 2-4টা গ্রাম যখন তারা পাড়ি দিয়ে স্কুলে যায়, যাওয়ার পথে তারা আসলে কি কি কাজ করে আমরা সেগুলো একটু দেখি। কার বাগানে আম পাকিতে শুরু করতেছে, অর্থাৎ তারা এইটা দেখে কার বাগানে আম পাকতে শুরু করতেছে। আম তো সবাই চিনো, ম্যাঙ্গো। কার বাগানে আম পাকতেছে, ছোটবেলায় যারা স্কুলে যারা গেছো এই দুষ্টামিগুলো করছো, অন্যের গাছে আম দেখছো পাইরে খাই ফেলাইছো, অন্যের গাছে বড়ই দেখছো, খেজুর দেখছো, এটা খাই ফেলাইছো, এই কাজটা। তো ওই গ্রামের ছেলেমেয়েরাও এই কাজটা করে। কার গ্রামে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইছি, মানে কোন বনে বইছি, বইছি মানে হচ্ছে এই যে কাঁটাযুক্ত একরকম অনেকটা তোমার বড়ই আর কি, এই যে এখানে দেখতে পাচ্ছ বইছি, বড়ই বলা যায়, কুল। বইছি ফল অপর্যাপ্ত ফলি আছে, অর্থাৎ কার গাছের মধ্যে বইছি ফল বা বড়ই ধরতেছে এটা তারা খেয়াল করে। কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, বলছে কার গাছে কাঁঠাল পাকতেছে এটা তারা খেয়াল করে, কারণ ওই পাকলেই, আমার মনে আছে আমি যখন 8-9-এ ছিলাম তখন তারাবির নামাজ পড়তে যাইতাম, তো তারাবির নামাজ পড়তে গেলে তখন ডাব চুরি করে খাইছিলাম, একবারই খাইছিলাম বন্ধু বান্ধবের সাথে, আল্লাহ মাফ করুক, বুঝতাম না, তো ডাব চুরি করে খাইছিলাম। তো এটা করতাম, তোমরাও নিশ্চয়ই অনেকেই করছো। এরপর বলছে কার বর্তমান রম্বার কাদি, রম্বার কাদি অনেকে বুঝে না, রম্বার কাদি মানে হচ্ছে কলার ছোড়া, এই যে দেখতে পাচ্ছ রম্বার কাদি, ওকে, ছবি দেওয়া আছে। কার বর্তমান রম্বার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, অর্থাৎ কার গাছ থেকে কলা ধরতেছে এবং সেই কলা গাছের কলার থোড়াটা, ঠিক আছে, কলার ছড়াটা কেটে নিব, এটার জন্য তারা তাদের থাকে, যখন তারা স্কুলে যায় তখন তারা এগুলো বেশি খেয়াল করে। এরপর বলছে কার কানাছে, কানাছে মানে হচ্ছে ঘরের পেছনে, ঘরের পেছনে একটা জায়গা থাকে দেখবা, গাছটা হয় সাধারণত। কার কানাছে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিতেছে, অর্থাৎ আনারসের গায়ে কি করতেছে, রং ধরতেছে, এটা তারা খেয়াল করে। কার পুকুর পাড়ায় খেজুরের মেথি, খেজুরের মেথি অনেকে বুঝে না, খেজুরের মেথি হচ্ছে এই যে খেজুরের ছড়া আর কি, কলার ছড়া, খেজুরের ছড়া। এখানে অনেকগুলো ফলের কথা আছে, আম কাঁঠাল এগুলো তো তোমরা ডেফিনেটলি সবাই চিনো, বাট রম্বার কাদি সবাই চিনো না, খেজুরের মেথি সবাই চিনো না, এখানে সেইগুলোই দেওয়া আছে। তো বলছে যে কার পুকুর পাড়ে খেজুরের মেথি কাটিয়ে খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এই সব খবর লইতেই সময় যায়। অর্থাৎ যখন তারা স্কুলে যায় তখন তারা আলাপ আলোচনা, পড়াশোনা নিয়ে না, আলাপ আলোচনা, কার গাছে আনারস ধরছে, কার গাছে কাঁঠাল ধরছে, কার গাছে রম্বার কাদি, কার গাছে, এইগুলো নিয়েই তাদের হচ্ছে সময় চলে যায়। আমি কি কথা বুঝতে পারছি? ঠিক আছে, আমি কি কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তো এখানে ছবিও দেওয়া আছে। তো এরপর আসো আমরা এরপর দেখি, এরপর আমরা কিছু কোশ্চেন সলভ করি, জ্ঞানমূলক কিছু কোশ্চেন সলভ করি। পল্লী গ্রামের কত শতাংশ মানুষকে 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাইতে হয়? ওকে, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে বিলাসী গল্পে কার মুখ লুকানোর কথা বলা হয়েছে? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বিলাসী গল্পে কোন রোগের নাম উল্লেখ আছে? 3টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। একটা ছেলে বারবার কমেন্ট করতেছে, আমি দেখতেছি বাট পড়তেছি না, তার মনে খুবই কষ্ট, আমি কেন পড়তেছি না, সে বারবার এই কমেন্ট করতেছে, ভাই আমি পড়ি। আমি শাহরুখ খানকে দেখিনি, আসলেই দেখো নাই, কারণ তোমার দেখার কোনো যোগ্যতাই নাই, তুমি দেখতে পারবাও না, কিন্তু তানভীর স্যারকে দেখেছি, আমাকেও দেখো নাই, মোবাইলে দেখছো, শাহরুখ খানকে যেভাবে দেখছো ওভাবেই দেখছো। রূপে গুণে সৌন্দর্যে তিনি বিশ্বের সেরা সুদর্শন পুরুষ। আমি যদি মেয়ে হতাম স্যারকে প্রপোজ দিতাম, ঠিক আছে, কবিতা আপনার জন্য অনেক কষ্ট করে লিখেছি, যদি পড়তে। তো মেয়ে হইলে আমার প্রপোজ করতো, ছেলে হইয়া একটা ছেলের মনে যদি এই চিন্তা আসে তো ও তো আসলে ছেলে না, তুমি তো বাবা মেয়ে হয়ে গেছো, মেয়ে না হইলেও তুমি ছেলে মেয়ের মাঝখান দিয়ে পড়ে গেছো, তুমি কোনোভাবেই ছেলে না। ছেলে যদি মনে করে যে আরেকজনরে প্রপোজ করতাম মেয়ে হইলে, তার মানে তো সেটা আসলেই ছেলে নাই, সে তো অন্য কিছু হয়ে গেছে, উন্নত চিকিৎসার জন্য তোমাকে আমেরিকায় পাঠানো হবে। আচ্ছা, তো দেখো প্রথম কোশ্চেন, পল্লীগ্রামের কত শতাংশ মানুষকে 2 ক্রোশ? উত্তর হচ্ছে 80%। গুড, এটা কি 80%? ওকে, কোশ্চেনটা উত্তর। বিলাসী গল্পে কার মুখ লুকানোর কথা বলা হয়েছে? দেবী সরস্বতী।
বিলাসী গল্পে কোন রোগের নাম? উত্তর হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ওকে, ম্যালেরিয়া, ওকে। আচ্ছা এইবার আসো, কিন্তু আসল যা বিদ্যা, কামসাটকার রাজধানীর নাম কি? অর্থাৎ আসল যে বিদ্যা, কোন একটা রাষ্ট্রের রাজধানীর নাম কি, এগুলো তারা জানে না। আসল যে বিদ্যা, কামসাটকার রাজধানীর নাম কি? এখন কামসাটকা এটার মানে কি? রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি উপদ্বীপ। তাহলে কামসাটকা কি? এটা একটা উপদ্বীপ যার রাজধানী শহরের নাম পাভলোভস্ক, নামটা এরকম আর কি, যদি ভুল না করি। এবং সাইবেরিয়ার উত্তরে রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়া তো বুঝোই, তো সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্যের অবগত হইবার ফুরসতি মিলে না। ফুরসত মানে হচ্ছে সুযোগ, সময়। মানে এই যে এইসব আকাম করতে করতে তারা যে আসল যে বিদ্যা, আসল যে পড়াশোনা, কোন একটা দেশের রাজধানীর নাম কি, কোন একটা খনির মধ্যে সোনা পাওয়া যায় না রূপা পাওয়া যায়, এগুলো তারা আসলে আর খেয়াল রাখে না, এগুলো তাদের আর মনে থাকে না। কাজেই এক্সামিনের সময়, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা, এক্সামিন মানে কি? পরীক্ষা। কাজেই পরীক্ষার সময় এডেন কি, এই যদি এই কোশ্চেন আসে যে এডেন কি, এডেন হচ্ছে লোহিত সাগর ও আরব সাগরের প্রবেশদ্বার এবং আরব দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সামুদ্রিক লবণ তৈরির জন্য একটা বন্দর। তো এই বন্দরের নাম যদি পরীক্ষা, যে এডেন কি জিজ্ঞেস করিলে বলি ফার্সিয়ার বন্দর, মানে বলে যে পারস্যের বন্দর বা ইরানের বন্দর, মানে ভুলভাল উত্তর দিয়ে আসে। আর হুমায়ুনের বাপের নাম কি জানিতে চাইলে, যদি হুমায়ুন হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র, তো যদি বলে যে হুমায়ুনের বাপের নাম কি, তাহলে তারা বাবর উত্তর না করে তারা লিখিয়ে দিয়ে আসে তোগলক্ষা। কি লিখে আসে? তোগলক্ষা, ওকে। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি এ সকল বিষয় ধারণা প্রায় একই রকম আছে। অর্থাৎ বয়স প্রায় 40 পার হয়ে গেছে, কিন্তু এখনো দেখি যে গ্রামে এগুলোই চলতেছে, ছেলে মেয়েরা কোনো পড়াশোনা তারা আর করে না। তারপর প্রমোশনের দিন, প্রমোশন মানে হচ্ছে যেদিন রেজাল্ট দেয়, আমাদের রেজাল্ট দিত না স্কুলে, তো যেদিন রেজাল্ট দিত সেদিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি। যখন আমরা ফেল মারি তখন তারা মতলব করে। কি মতলব করে? মাস্টারকে ঠ্যাঙানো উচিত, মাস্টারে মারা উচিত। অর্থাৎ নিজে যে সারা বছর পড়াশোনা করে না এইটা দোষ নাই। আমরা যখন ছোটবেলায় যখন ফেল করতাম তখন বলতাম, আমার মনে আছে আমি যখন ক্লাস 3-তে, হ্যাঁ ক্লাস 3-তে আমার রোল নাম্বার ছিল 1, ক্লাস 3-তে রোল নাম্বার ছিল 1। ক্লাস 4-এ ওঠার পর আমার রোল নাম্বার হয়ে গেছে 2। তো ক্লাস 2-তে যখন আমার রোল নাম্বার 2 হয়েছে তখন 1 হয়েছে একটা মেয়ে, মানে মেয়ের নাম না বলি। তো আমি তো বাসায় মানে বাড়িতে এসে আমি উঠানের মধ্যে মনে করো মানে হামাগুড়ি দিয়ে কান্না করতে, ছোটবেলায় পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। তো তখন আমার আন্টি ছিল, মানে আমার চাচি, তো বলছে যে মানে আমার বলতেছে যে আচ্ছা এটা কোনো বিষয় না, হ্যাঁ সামনের বার পড়লে আবার একে আসবা। তখন আমি বলছি যে আমার মনে আছে আমি সবই ঠিকঠাক লিখছি, আমি একই থাকতাম। মাইয়ের সুন্দরী দেখা স্যার মাইয়ের 1 বানাই দিছে, বুঝছো? তো আমরা যখন ফেল করতাম, রেজাল্ট যখন খারাপ করতাম, তখন আমরা দোষ চাপাই দিতাম স্যারের উপর, স্কুলের উপর, কলেজের উপর, যে ভালো করে পড়ায় না, হ্যান করে তেন করে। তো তখন কি মাস্টারকে তারা কি প্ল্যানিং করে যে মাস্টারকে ঠ্যাঙানো উচিত, মাস্টারকে ধুমায় মারা উচিত, এইটা তারা কি করে, এইটা তারা প্ল্যানিং করে, বুঝছো? মাস্টারকে তারা এটা নিয়ে প্ল্যানিং করে। আচ্ছা, কখনো বা ঠিক করি এমন বিশ্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য, এত বাজে স্কুলে কেউ পড়ে, এটা তারা প্ল্যান করে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো আমাদের গ্রামে একটা ছেলের সঙ্গে, নামটা বলি নাই কেন, কারণ ওই নাম দিয়ে আমার মনে হয় ক্লাস 8 পর্যন্ত আমার আশেপাশের আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির মানুষজন খেপাইতো ওই মেয়ের নাম দিয়ে, বুঝছো? তো এটা আসলে আর তোমাদেরকে শোনাতে চাইনি, কথা বুঝছো? আচ্ছা, এইবার আসলে আমার সাথে কিছু ছিল নাকি আমি বুঝতামই না। 6-7 এগুলো বুঝে এনকার পোলাবেন তো পাক না, 5-6 প্রেম করে।
তখন আমগুলো এই নাম খেপাইলে মেজাজ খারাপ হয়ে যেত, হাতের কাছে যা পাইতে মাইরে দিতাম। আমার বোনরে একবার আমি মাইরে দিছিলাম, চায়ের কাপ মাইরে দিছিলাম, কোপাল ফুটে করে ফেলাইছি। আচ্ছা, এরপর দেখা, আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মধ্যে স্কুলের পথে দেখা হইতো, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। কার সাথে? স্কুলের পথে মাঝে মধ্যে একটা ছেলের সাথে, নারার সাথে দেখা হতো, তার নাম ছিল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় শব্দের অর্থ মৃত্যুকে জয় করেছে যে। আমাদের ছেলে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়তো। তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাস। আচ্ছা, 3rd ক্লাস মানে কি? এই 3rd ক্লাস মানে প্রথম ক্লাস মানে হচ্ছে 10ম শ্রেণী, আর 2nd ক্লাস মানে হচ্ছে 9ম শ্রেণী, আর 3rd ক্লাস মানে হচ্ছে 8ম শ্রেণী, মানে বর্তমান 8ম শ্রেণী। ওকে, ঠিক আছে। এরপর দেখো, কবে সে যে প্রথমে 3rd ক্লাসে উঠিছিল এ খবর আমরা কেউই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসে চিরদিন দেখিয়ে আসিয়াছি। বলতে সে যে কবে 3rd ক্লাসে উঠছে, আদু ভাই থাকে না, এটা আমরা যতদিন ধরে স্কুলে পড়তেছি তাকে ওই 3rd ক্লাসেই দেখতেছি। সে যে কবে 4th ক্লাসে ছিল, মানে এটা জানার জন্য প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। প্রত্নতাত্ত্বিক হচ্ছে যারা প্রাচীন বিষয় নিয়ে যারা গবেষণা করে তারা, অর্থাৎ এই প্রাচীন বিষয় নিয়ে যারা গবেষণা করে এটা তাদের গবেষণার বিষয়। কারণ আমরা কখনোই তাকে 4th ক্লাসে উঠার, মানে 3rd ক্লাসে দেখছি, 2nd ক্লাসেও কখনো দেখি নাই, 4th ক্লাসেও আমরা কখনো দেখি নাই। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসেই চিরদিন দেখিয়ে আসিয়াছি। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাস কখনো শুনি নাই। 4th ক্লাস মানে কি বুঝতে পারতেছো? মানে কখন যে সে 7ম শ্রেণীতে ছিল এটা আমরা কখনোই জানি নাই। 2nd ক্লাসে উঠিবার খবরও আমরা কখনো পাই নাই। কখন যে সে ক্লাস 9-এ উঠবে এই খবর আমরা জানি। আজীবন তারা ক্লাস 8-এই দেখছি। মৃত্যুঞ্জয়ের বাপ, ভাই, বোন কেউই ছিল না। ছিল গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, তার ছিল একটা প্রকাণ্ড পোড়াবাড়ি। পোড়াবাড়ি মানে হচ্ছে পড়ে থাকে এরকম বাড়ি, জীর্ণ শীর্ণ প্রাচীন বাড়ি। আর ছিল এক জ্ঞাতি খুড়া। জ্ঞাতি মানে হচ্ছে একই বংশের, খুড়া মানে হচ্ছে চাচা। এখন আমরা একটু সামারি করি যে মৃত্যুঞ্জয়ের আসলে কি কি জিনিস ছিল। তো মৃত্যুঞ্জয় ছিল 3টা জিনিস, খেয়াল করে দেখো। মৃত্যুঞ্জয় ছিল 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। নাম্বার 1, গ্রামের এক প্রান্তে এক প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। প্রকাণ্ড মানে হচ্ছে বড়, প্রকাণ্ড মানে কি? বড়। তো এইটা হচ্ছে সেইটা যে বড় আম কাঁঠালের বাগান। এখানে খেয়াল করবা, পরীক্ষাতে কোশ্চেন আসে, আম প্লাস কাঁঠাল দুইটা মিলাই একটা বাগান। এই যে দেখো এখানে আম আছে, আবার দেখো এখানে কাঁঠাল আছে। এগুলো আমি অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে, অনেক 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 বেশি কষ্ট করে এগুলো বানাই। তোমাদেরকে বলি, তোমরা তো শোনো না, ওরকম ক্লাস তোমরা কোথাও পাবা না অনলাইনে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পাবা না এটা। তাহলে 1 নাম্বার কি? গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান ছিল। 2, একটা প্রকাণ্ড পোড়া বাড়ি ছিল, মানে বড় একটা পোড়া বাড়ি ছিল, মানে প্রাচীন বাড়ি পড়ে থাকে এমন এই ধরনের বাড়ি। 3 ছিল, আরেক ছিল এক জ্ঞাতি খুড়া, একই বংশের খুড়া, হারামজাদা খুড়া। এটা দেখো মালটারে খুব কঠিন করে আমি কিন্তু বানাইছি, এগুলো কিন্তু আমি নিজে বানাইছি, বুঝছো? একদম পুরো 100 মানে ওর কাম যেটা, ওর কামের লগে ফুটাইয়া আমি ওর চেহারাটা ওরকম করে বানাইছি, বুঝছো? ওকে, তো হোপফুলি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখি এরপরে। তো খুড়ার কাজ কি কি ছিল দেখো। গল্পটাকে আমরা কিন্তু বইয়ের গদবাদা গল্পের মতো না করে সামারি করে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু পড়তে পারি, পয়েন্ট পয়েন্ট করে আমরা পড়তে পারি, পয়েন্ট আকারে করে আমরা পড়তে পারি। ওকে, তো চলো আমরা দেখি একটু। কিরে কই গেল? আচ্ছা, তো যেখানে ছিলাম, তো খুড়ার কাজ ছিল কি? বাইপোর নামে নানাবিধ দুর্নাম রটনা করা। ওই যে আমাদের পাশের বাসার পাশের বাসার আন্টিদের কাজ যেটা থাকে ওইটা আর কি, বুঝছো? তো খুড়ার কাজ কি ছিল? খুড়ার কাজ ছিল বাইপোর নামে নানাবিধ দুর্নাম রটনা করা, অর্থাৎ বাইপোর নামে নানা ধরনের খারাপ কথা মানুষকে বলে বেড়ানো, ঠিক আছে? ভাইপোর নামে নানা ধরনের খারাপ কথা মানুষের কাছে কি বলে বেড়ানো, এটাই ছিল ভাইপোর খুড়ার কাজ। এরপর বলতো সে গাঁজা খায়। গাঁজা তো বুঝোই, গাঁজা বুঝো না?
সে গুলি খায়। গুলি মানে বুঝছো? গুলি হচ্ছে মানে এটাও এক ধরনের আফিম টাইপের মাদক জাতীয় দ্রব্য, সহজ কথা হচ্ছে এটা। তো এগুলো সে খায়। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো, দুইটা কাজ করতো। আরেকটা কাজ, সে বলে বেড়াইতো মানুষের কাছে। ওই বাগানের অর্ধেকটা, ওই যে যেই বাগানটা মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে, কিন্তু সে একথা পরে হইবে। অর্থাৎ একদিন সে নালিশ করে না, সমাজের মানুষের কাছে নালিশ করে না, উপরের আদালতের হুকুমে, মানে উপরওয়ালার হুকুমে সে একদিন এই বাগানের মালিক হয়। কিভাবে হয় সেটা আমরা গল্পের শেষে জানবো। যখন মৃত্যুঞ্জয় মারা যায় তখন সেটার মালিক হয়, ঘটনা এটাই। এরপর দেখো, মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইতো, মানে তার বউ ছিল না, নিজেই রান্না বান্না করে খাইতো। আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়া, আমের দিনে আম বাগানটা জমা দিয়ে ওইটা মানুষের কাছে ইজারা দিত। পুকুর ইজারা দেয় না, জমা দিত মানুষের, যে এই সিজনে যত আম হয় এটা তোমার, বিনিময় তুমি আমাকে এই টাকাটা দিবা, এরকম আর কি। তাহার সারা বছর খাওয়া পড়া চলিত, এটা চলিত হবে, এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেদিনই দেখি ছেঁড়া খোরা মলিন বইগুলো বগলে করিয়া পথের একধার দিয়া নীরবে চলিছে। অর্থাৎ যেদিনে আমি নেড়াকে দেখেছি সেদিনে দেখি যে ছেঁড়া খোরা মলিন বইগুলো সে এভাবে বগলে দিয়ে সে চলতেছে। তাহাকে কখনো কারো সহিত যাচিয়া, যাচিয়া মানে হচ্ছে নিজের থেকে, কখনো সে নিজের থেকে কারো সঙ্গে গিয়ে কোনো কথা বলে না, বরঞ্চ উপযাচক হইয়া, উপযাচক মানে হচ্ছে নিজ থেকে সেদে সেদে কথা বলা, বরঞ্চ উপযাচক হইয়া কথা কইতাম আমরাই। কিছু মানুষ থাকে না খুব কথাবার্তা কম বলে, তো কখনো সে নিজ থেকে গিয়ে কারোর সঙ্গে কথা বলতো না, আমরাই গিয়ে উল্টো তার সাথে গিয়ে কথা বলতাম। কার সাথে? মৃত্যুঞ্জয়ের সাথে। এটা ন্যাড়া বলতেছে। তো চলো আমরা এরপর কোশ্চেন সলভ করি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, এক্সামিনের সময় এডেন কি জিজ্ঞেস করিলে ছেলেপুলে কি উত্তর দেয়? 2 নাম্বার, এমন, এই এমন কোন স্কুল, এখানে স্কুল বিশেষায়িত করছে কোন স্কুল? কে কখনো কারো সহিত যাচিয়া আলাপ করে না, কে কখনো কারো সহিত যাচিয়া আলাপ করে না। কে কখনো কারো সহিত যাচিয়া আলাপ করে না? গুড। তাহলে এইটার উত্তর তারা কি করে? এডেন কি জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় ফার্সিয়ার বন্দর, ফার্সিয়ার বন্দর। এরপর এমন কি স্কুল? বিশ্রী স্কুল। এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসবে, বিশ্রী স্কুল। ওকে, এটার উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়। ওকে ফাইন। আচ্ছা, এরপর আসো আমরা 7 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেন, আরো 3টা কোশ্চেন সলভ করি। বলছে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? খুড়া ভাইপোর নামে কি কি দুর্নাম রটনা করতো? কি কি দুর্নাম রটনা করতো? এরপর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাগানের কতটুকু খুড়া নিজের অংশ বলে দাবি করত? মৃত্যুঞ্জয়ের বাগানে খুড়া কতটুকু নিজের অংশ বলে দাবি করত? দ্রুত কোশ্চেনগুলো সলভ করো। ওকে, এটা দেখো মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল? উত্তর হচ্ছে আম কাঁঠালের বাগান ছিল। আম কাঁঠাল, ঠিক আছে, আম কাঁঠালের বাগান ছিল। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে খুড়ার ভাইপোর নামে কি কি দুর্নাম? সে গাঁজা খায়, গুলি খায়, দুইটা কথা বলেছে। একটা হচ্ছে গাঁজা খায়, মৃত্যুঞ্জয় গাঁজা খায়। 2 নাম্বার হচ্ছে কি কমা
গুলি খায়। আচ্ছা, এরপর বলছে মৃত্যুঞ্জয়ের বাগানে কতটুকু খুরা খুরা নিজের অংশ বলে মনে করতো? উত্তর হচ্ছে অর্ধেক। উত্তর কি? অর্ধেক। ডান। এরপর আসো আমরা একটু দেখি, তাহার প্রধান কারণ ছিল এই যে, অর্থাৎ আমরা কোথায় ছিলাম মনে আছে যে মৃত্যুঞ্জয় কখনো কারোর সাথে নিজে গিয়ে আলাপ করে না, সবাই তার সাথে আলাপ করতে আসে। এখন মৃত্যুঞ্জয়ের সাথে সবাই কেন আলাপ করতে আসে এটা আমরা একটু জানবো। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানে খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না, অর্থাৎ সে একজনই যে গ্রামে ছেলে মেয়েদেরকে দোকান থেকে জিনিস কিনে খাওয়ায়। দেখবা বাচ্চা ছেলে যারা, ওদেরকে যদি দোকান থেকে যদি একটা চকলেট কিনে দাও, ওরা তুমি এরপর যেদিন দোকানে যাবে এই দিন তোমার সাথে সাথে থাকবে। তো এরকম কিছু মানুষ আছে না, দোকানে আশেপাশের মানুষদেরকে অনেক খাওয়াই, যেমন আমি আমার আশেপাশের মানুষদেরকে ভরপুর খাওয়াই, বুঝছো? ভরপুর খাওয়াই, যেই দিন যা খাইতে চাই খাওয়াই, খাইবো সবাই, টাকা দেওয়ার বেলা আসলে আমি এরকম এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এরকমই ছিল। আমি একবার ওই যে আমার স্টুডেন্ট কারোর সাথে দেখা হইলে অফার করি যে খাও, চা খাও, ইয়ে খাও। অনেকে খায়, অনেকে আবার লজ্জা পায়, অনেকে খায় না। আবার কতগুলো আছে একদম বেসরম, বেহায়া, নির্লজ্জ। ওই কয়দিন আগে হচ্ছে আমি আমাদের বন্দিপাঠশালাতে অফিসের নিচে অ্যাডমিশনের সময় আর কি 3-4 মাস আগে একটা মেয়ে তো আমার দেখলে কাছে আসছে, বললো যে ভাই আপনার ক্লাস করছি, আপনার বাংলা ক্লাস করছি। ওকে ফাইন। তো বললাম দোকানের সামনে আমি চা খাইতেছি, বললাম যে খাও, কি খাবা, কিছু খাবা আর খাও। এমনি অ্যাপ্রোচ তো করতে পারে। বলছে আমি তো ভাইয়া খেয়ে আসছি, তাহলে ভাই আপনি কি খাওয়াবেন, আমি সেটা নিয়ে যাই বাসায়। তো এই ঘটনা তো প্রথম যে নিয়ে যাবে, অর্থাৎ বাসায় নিয়ে যাবে। তো বললাম আচ্ছা এখন আমি কি কইতে পারি যে তুমি একটা চকলেট নিয়ে একটা আচার নিয়ে চলে যাও? তো আমি বললাম আচ্ছা কি নিবা, নাও, সমস্যা নেই। তো ও 278 টাকা, 278 টাকা, 70 টাকা প্লাস আর 8 টাকা সে জিনিসপত্র নিছে। মনে করো এমন কোনো কিছু নাই, নেয় নাই চকলেট, সুইংগাম, আচার, মানে আমি ওর দুলাভাই লাগে। দুলাভাই যেমন ওই জিনিস ও এরকম নিয়ে গেছে। তারপর হচ্ছে তোমার ওই যে ইয়ে আছে তোমার জুস আছে, মানে 278 টাকার ওর খালি। এখন আমি তো নিষেধ করতে পারি না, নিষেধ করতে পারি না, কি বলবো, মানে নিজেই মনে করো ভেবা চাকা খাই গেছি, ওর কি বলবো আর নিজে। তা আচ্ছা, এরপর কি, আর শুধু ছেলেরাই না, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়ে তাহার কাছে স্কুলের মাহিনা মানে হচ্ছে বেতন, মাহিনা মানে কি বেতন হারাইয়া গেছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত। এই ঘটনা এটা তো শুধু ছেলেদের ক্ষেত্রে না, খালি ছেলেদেরকে যে জিনিসপত্র কিনে খাওয়াইতো ওইটা না, ছেলের বাপে বলতো যে মৃত্যুঞ্জয়কে গিয়ে বল যে আমার বাপে বেতন দিতে পারতো না। মৃত্যুঞ্জয় আবার আমার মতো দয়ালু ছিল, দিয়ে দিত। এটা খালি ছেলেরা করতো না, এটা মেয়েরাও এই কাজটা করতো, বুঝছো? সরি, মেয়েরা না, মেয়েদেরকে বলতো উদ্দেশ্য, ছেলের বাপেও এই কাজটা করতো, ওকে। আচ্ছা, এরপর দেখো, তাহা বলিতে পারে কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তার সহিত একটা কথা কইয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চায় না। গ্রামের মধ্যে ছিল মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম বলতে দুর্নাম, অর্থাৎ সবাই খাওয়ায়, টাকা দেয়, কিন্তু কেউ আসলে মৃত্যুঞ্জয়কে ভালো জানতো না, ভালো চোখে দেখতো না। অনেকদিন মৃত্যুঞ্জয় দেখা হয় নাই। একদিন শোনা গেল মৃত্যুঞ্জয় মরমর মানে হচ্ছে কি মরে যাচ্ছে এমন। আরেকদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়ো, মালোপাড়া মানে হচ্ছে যে সাপুরেরা যেখানে বাস করে, মালোপাড়ার এক বুড়ো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসীর সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরিয়ে আনেছে। তো মৃত্যুঞ্জয় শুনতে পেল যে মৃত্যুঞ্জয়কে মালোপাড়ার এক বুড়ো সে চিকিৎসা করছে এবং তার মেয়ে সেবা যত্ন করে তাকে জমের হাত থেকে রক্ষা করছে, মানে মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করছে। অনেকদিন তাহার মিষ্টান্নে সদ্যই করিয়াছি, মনটা কেমন করিতে লাগলো। একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। দেখো এখানে মৃত্যুঞ্জয় কখন গেছে, নেড়া কখন গেছে, সন্ধ্যায় গেছে, কারণ গ্রামের মানুষজন নেড়াকে ভালো জানতো না, এই জন্য গ্রামের মানুষজন মৃত্যুঞ্জয়কে ভালো জানতো না, এই জন্য নেড়া সন্ধ্যার সময় গেছে যাতে কেউ না দেখে। তাহার পোড়া বাড়িতে প্রাচীরের বালাই ছিল না, মানে তার যে পোড়া বাড়ি ছিল তার বাড়িতে কোনো প্রাচীর ছিল না, কোনো দেওয়াল ছিল না। স্বাচ্ছন্দ্যে ভিতরে ঢুকিয়ে দেখি ঘরের দরজা খোলা, এইভাবে এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ যে ঘরের দরজা খোলা। দেখো এখানে একদম রিয়েলিস্টিক, এখানে যে ঘটনাটা
এখানে ঠিক সেম ঘটনাটার বর্ণনা আছে। ঘরের দরজা খোলা, মৃত্যুঞ্জয় যে ঘর ছিল সেখানে দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে। দেখো এই যে এখানে একটা বাতি জ্বলতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর, এই যে দেখো তক্তপোষের উপর একটা তক্তার উপর, তক্তপোষের উপর দেখো তক্তপোষের উপর পরিষ্কার দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। এই যে দবদবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তবে শেষ পর্যন্ত সুবিধা করিতে উঠতে পারে নাই, সে কেবল ওই মেয়েটির জোরে, অর্থাৎ ওই বিলাসী মেয়েটা যে তাকে সেবা করছে, ওই মেয়েটার জোরে যমরাজ তার জীবন নিতে পারে নাই। সে শেয়ারে বসিয়া পাখার বাতাস করিতেছিল, অর্থাৎ এইভাবে সে কি করতেছে, মৃত্যুঞ্জয়ের মাথার কাছে বসে বাতাস করতেছে। আকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল, ওই মেয়েটি বুড়ো সাপুরে মেয়ের বিলাসী, বুড়ো সাপুরের মেয়ে বিলাসী, অর্থাৎ যেই মেয়েটা ছিল পাশে ওই মেয়েটা হচ্ছে সাপুরের মেয়ে, আর সে হচ্ছে বিলাসী। বুঝছো? ওকে, এরপর আসো আমরা দেখি। এরপর আমরা এখানে বিলাসী সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাই, আমরা সেই ইনফরমেশন গুলো দেখি। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না। ঠাহর মানে আন্দাজ করতে পারলাম না। কিছু মানুষের বয়স আছে বোঝা যায় না, বয়স বেশি নাকি, যেমন আমার বয়স, আমার দেখে অনেকে বলে আমি অনেক কচি, মানে সরি কচি বলতে অনেক বয়স কম। আবার কেউ আমারও দেখে মনে হয় যে আমার অনেক বয়স হয়েছে। তো বয়স অনুমান করা যায় না। তো আমাদের মৃত্যুঞ্জয়ের যে বিলাসী ছিল, সেই বিলাসী তার বয়স আসলে কত এটা নেরা ঠিক ধরতে পারে না, 18 কিংবা 28 ঠিক ধরতে পারে না। মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস শয্যাগত, অর্থাৎ মৃত্যুঞ্জয় 1.5 মাস শুয়ে আছে। এর মধ্যে 10-15 বার সে অজ্ঞান, 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য ছিল। অচৈতন্য মানে হচ্ছে কোনো চেতনা নাই এমন, মানে 10-15 দিন মৃত্যুঞ্জয় কোনো সেন্স ছিল না, ঠিক আছে। মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম, বয়স যাই হোক খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। বিলাসীর দিকে সে তাকাই বলল, দেখলো যে বিলাসী বয়স যাই হোক হোয়াটএভার, বাট বিলাসী রাত জেগে আর খেটে খেটে তার শরীরে এখন আর কিছু নাই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। একটা বাসি ফুলকে তুমি যদি ফুলদানির জল দিয়ে যদি ভিজাই রাখো তাহলে যেমন হবে, বিলাসীকে ওরকম বাসি ফুলের সাথে সে তুলনা করতেছে। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করতে গেলেই ঝরিয়া পড়বে। অর্থাৎ একটা বাসি ফুল তুমি একটু নাড়াচাড়া করলেই তার পাতাগুলো ঝরে পড়ে যাবে। বিলাসীকে দেখে এরকম মনে হচ্ছে, এরকম মানে এত দুর্বল লাগতেছে, এত রোগা লাগতেছে, একটা মানুষ ক্লান্ত লাগতেছে, এরকম লাগতেছে। তো যাই হোক, মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম মেয়েটা ঘাড় হেড করিয়া, হেড মানে কি নিজ, হেড করিয়া দাঁড়াইয়া রইল। মৃত্যুঞ্জয় 2-4টা কথা যাহা কইল তার মর্ম এই যে, প্রায় 1.5 মাস হইতে চলেছে সে শয্যাগত। শয্যাগত মানে কি? শুয়ে আছে। ওকে, মানে 1.5 মাস ধরে সে শুয়ে আছে। মধ্যে 10-15 দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল, এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিল, এবং যদি এখনো সে বিছানা ছাড়িয়ে উঠতে পারে নাই, কিন্তু আর ভয় নাই। এখনো যদিও সে বিছানা থেকে উঠতে পারে নাই, বাট আর ভয় নাই, এটা ডাক্তার বলছে আর কি, কবিরাজ বলছে। তো চলো আমরা কোশ্চেন সলভ করি। 10 নম্বর কোশ্চেনে বলছে, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় চিকিৎসা করিত কে? নেরা কখন মৃত্যুঞ্জয়ের বাড়ি গেল? মৃত্যুঞ্জয় পোড়া বাড়িতে কিসের বালাই নাই? 3টে কোশ্চেন সলভ করো। দ্রুত কোশ্চেনগুলো সলভ করো। মিষ্টান্নের সদ্যই করিয়াছি মানে কি? মানে মিষ্টান্নের সদ্যই করিয়াছি মানে হচ্ছে, মানে মৃত্যুঞ্জয় যে মিষ্টি, মৃত্যুঞ্জয় যে মানুষকে মিষ্টি খাওয়ায় আর কি, ওইটা খুব ভালোভাবে ব্যবহার করছি, ওইটাকে খুব ভালোভাবে তার টাকা খরচ করছে, ওইটা বুঝায়। ওকে, তো চলো, বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয় চিকিৎসা করতো? এই কোশ্চেনের উত্তর তোমরা অনেকেই বিলাসী দাও, বাট তার চিকিৎসা করতো বুড়ো মালো। বুড়ো মালো, বা এটার উত্তর যদি বিলাসীর বাবাও দাও তাও ভুল হবে না।
নেরা কখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেল? উত্তর হচ্ছে সন্ধ্যার সময়। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নাই? প্রাচীরের বালাই নাই। প্রাচীর, প্রাচীর মানে কি? দেওয়াল। তবে প্রাচীরে লিখবা, দেওয়াল লিখবা না, যেহেতু পাঠ্য বইতে প্রাচীর আছে। ওকে, এরপর আসো আমরা একটু দেখি। আচ্ছা, ব্রাইটনেসটা আর একটু বাড়াই দিই। ব্রাইটনেসটা একটু ইয়ে থাকলে আর কি বেটার দেখায়, মানে একটু ডার্ক থাকলে বেটার দেখায়। ব্রাইটনেস বাড়াইলে ভালো লাগে না আর কি, একটু সাদা সাদা হয়ে যায়। বাট ব্রাইটনেসটা যখন একটু একটু নিভু নিভু থাকে তখন জিনিসটা ফুল কালো থাকে আর ফুটে উঠে বেশি। বাড়াই দিলাম তোমাদের অনুরোধে আর একটু। ওকে, গুড। এরপর আসো আমরা পরে যাই। যমরাজ কার জন্য শেষ পর্যন্ত সুবিধা করিতে উঠিতে পারেন নাই? মৃত্যুঞ্জয় কত মাস ধরে শয্যাগত? বিলাসী গল্পে বিলাসীকে কেমন ফুলের সাথে তুলনা করা হয়েছে? সব পড়াই দিছি, A to Z সব পড়াই দিছি। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো, যমরাজ কার জন্য শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠতে পারেন নাই? এটার উত্তর কি হবে? মৃত্যুঞ্জয় কত মাস ধরে শয্যাগত? এটার উত্তর হচ্ছে বিলাসী, আমরা জানি। মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত? উত্তর হচ্ছে 1.5 মাস। বিলাসী গল্পে বিলাসীকে কেমন ফুলের সাথে তুলনা করেছে? উত্তর হচ্ছে বাসি ফুল। উত্তর কি? উত্তর হচ্ছে বাসি ফুল। হ্যাঁ, হ্যালো, বলেন কি? ও গাড়ির গ্যালাক্স খোলা? ওকে, আমি ক্লাস শেষ করে আসতেছি। ওকে, ফাইন। এরপর আসো আমরা দেখি, এরপর যাই। ভয় না থাকুক মানে সে এখনো শুয়ে আছে, বাট এখন আর ভয় নাই, সুস্থ হয়ে যাবে এরকম আর কি। ভয় না থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলে এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই। অর্থাৎ আজও যার শয্যা ত্যাগ মানে আজও যার এখনো যে শুয়ে আছে, শোয়া থেকে এখন উঠার যার সক্ষমতা হয় নাই, সে রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাছাইবা তুলিবার ভার লইয়াছিল, সে কত গুরু ভার। এবার নেরা চিন্তা করতেছে যে একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে একটা বনের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে একটা ঘরে পড়ে থাকে, যে অসুস্থ, যে এখনো খাট থেকে উঠতেই পারে না, এই যে দায়িত্বটা নিল, এটা কত বড় গুরু দায়িত্ব, এটা সে চিন্তা করতেছে। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা। শুশ্রূষা মানে কি? এটাও তোমার সেবা বুঝা, আজকে পরিচর্যা বুঝায়। কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। অর্থাৎ এই যে বিলাসী যে মেয়েটা আছে, সে যে কত বড় সাহস। এখনকার মেয়েরা স্বামী যদি অসুস্থ থাকে, 1.5 মাস বিছানায় শুয়ে থাকে, স্বামীরে লাথি মেরে ফালাই চলে যায়, অন্য জায়গায় গিয়ে বিয়ে বসে। তো সে জায়গাতে তো বিলাসী এরকম একটা একা মানুষ, সে একটা ঘন জঙ্গলের মধ্যে পড়ে আছে, এটা অনেক বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি অসাধ্য সাধন করিয়া তুলেছে, তার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেক দিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি একটি প্রদীপ লইয়া, প্রদীপ মানে হচ্ছে বাতি, বাতি লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। অর্থাৎ একটা ভাঙা প্রাচীর, এটা শেষ পর্যন্ত আসলো। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কয় নাই। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? অর্থাৎ তুমি কি এই ঘন জঙ্গলের পথ দিয়ে যেতে পারবা? রাস্তা পর্যন্ত কি তোমায় দিয়ে আসবো? বড় বড় আম গাছের সমস্ত বাগানটা যেন একেবারে জমাট অন্ধকার মতো বোধ হইতেছিল। অর্থাৎ গাছের ছায়ায় পুরো বাগানটা একেবারে অন্ধকার হয়ে গেছে। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা দেখা পর্যন্ত যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। অর্থাৎ তোমার হাতে যে বাতিটা আছে, ওই বাতিটা দাও, আমাকে পৌঁছে দিতে হবে না। সে প্রদীপটা আমার হাতে দিতেই তার উৎকণ্ঠিত মুখের চেহারা, উৎকণ্ঠিত মানে হচ্ছে চিন্তিত মুখ, উৎকণ্ঠিত মুখের চেহারা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো। অর্থাৎ সে নারাকে বলতে যে তোমাকে কি একলা, তুমি কি ভয় করবে? এখন একটা মেয়ে মানুষ তোমার যদি বলে, আচ্ছা আমি তোমার আগাই দিই, তোমার ভয় করবে না তো? তাহলে তোমার এটা পার্সোনালিটিতে লাগবে না? তো নেরার এটা লাগছে। নেরাকে যখন বাতিটা দিতেছে তখন নেরা একটু ইয়ে টাইপের, নেরা ওইটা বিলাসী তখন মুখটাও দেখে নিল, বুঝছো? এই জন্য বললো যে তার উৎকণ্ঠিত মুখের চেহারা। তাকে বলতে যে আমি একটু এগিয়ে দিয়ে আসবো। তখন নেরা বলতেছে, মেয়ে মানুষ জিজ্ঞেস করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক, প্রতি উত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইলাম। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ একটু দেখে দেখে পা ফেলো। মানে বন জঙ্গলের পথ তুমি একটু দেখে দেখে যেও, একটু সাবধানে যেও। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথটা পার করিয়া দিতে চাইল।
হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইতো, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয় মানে হচ্ছে অসুস্থ মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতে বোধ করি তার শেষ পর্যন্ত মন সরিল না। অর্থাৎ সে আমাকে হয়তো একা যেতে দিত না, সে নিজেই ওই রাস্তা পর্যন্ত দিয়ে আসতো, কিন্তু মৃত্যুঞ্জয় তো একা, এই জন্য হয়তো সে আমাকে এভাবে রেখে গেছে। ওকে, আমাকে 20-25 বিঘার বাগান, তাহলে এখান থেকে জানলাম যে ওই বাগানটা কতটুকু, 20-25 বিঘা, সুতরাং পথটা কম নয়। এ দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বোধ করি ভয় ভয় করিতে হইল, কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃতকল্প মানে হচ্ছে প্রায় মৃত, একটা মৃতকল্প রোগীকে লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একা কি করিত, কেমন করিয়া তার রাত কাটিত। মৃত্যুঞ্জয় তখন তার ভয় লাগতেছে, কিন্তু সে ভয় মনে আনে না যে একটা মেয়ে মানুষ যদি এরকম একটা রোগীকে নিয়ে যদি থাকতে পারে, মৃতপ্রায় মানুষকে নিয়ে থাকতে পারে, তাহলে তো ভয় নাই। তখন সে চিন্তা করলো যে এই মেয়ের সাহস আসলে অনেক বেশি। এই রোগা মানুষটাকে, এই মৃতপ্রায় মানুষটাকে নিয়ে যদি থাকে, এই মানুষটা যদি মরে যেত তাহলে এই লাশ নিয়ে সে সারা রাত থাকা লাগতো। এখন লাশের পাশে কোনো মানুষ নাই, কিছু নাই, লাশের পাশে একটা ঘন জঙ্গলে একটা বাড়ির মধ্যে একা থাকা কি সম্ভব? সম্ভব না। তখন নেরা মৃত্যুঞ্জয়ের বউয়ের অর্থাৎ বিলাসীর যেই সাহস, সেই সাহসে সে তারিফ করতেছে। আচ্ছা, এরপর দেখো আমরা একটু কোশ্চেন সলভ করি। তো 16 নম্বর কোশ্চেনে বলছে বিলাসী নেরাকে কতটুকু পথ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। রাস্তা পর্যন্ত তোমাকে রেখে আসবো কি, উক্তিটি কার কথা মনে হয় নেরার মন থেকে সকল ভয় দূর হয়ে গেল।